আজকে আমরা যে সমস্ত অঙ্কগুলো করব, যে চ্যাপ্টারের অঙ্কগুলো করব সেটা হচ্ছে ক্লাস 7-এর গণিত প্রভা বইয়ে 2য় নম্বর চ্যাপ্টার, যেটা হচ্ছে অনুপাত। এখানে আমরা অনুপাত জিনিসটা কি সেটা প্রথমে আমরা জানব। তারপরে এই অনুপাত সম্পর্কিত বিভিন্ন রকমের সমস্যা যেগুলো থাকে সেগুলো আমরা কিভাবে সমাধান করব সেগুলো আমরা শিখব। তাহলে প্রথমে জানা যাক আমাদের অনুপাত জিনিসটা কি। অনুপাত জিনিসটা হচ্ছে কি, আমাদের অনুপাত হচ্ছে যে কোনো সমজাতীয় রাশির মধ্যে কিন্তু তুলনা, যে কোনো সমজাতীয় রাশির মধ্যে তুলনা। অনুপাত যদি বোঝা হয় তাহলে অনুপাত কি, সমজাতীয় রাশির মধ্যে তুলনাকে বোঝা যায় হচ্ছে অনুপাত। যেমন ধরো তুমি কোনো একটা জিনিসের দৈর্ঘ্য নির্ণয় করছো, দৈর্ঘ্য নির্ণয় তুমি একটা বেঞ্চ নিয়েছো, তার দৈর্ঘ্য তুমি মাপলে কত, তার দৈর্ঘ্য তুমি মাপলে কিন্তু 5 ফুট। এবং একটা স্কেল নিয়েছো এবং তার দৈর্ঘ্য তুমি মাপলে 1 ফুট। এখন তোমাকে যদি বলা হলো যে বেঞ্চ এবং স্কেলের দৈর্ঘ্যের অনুপাত কত, কিন্তু এখানে দৈর্ঘ্যের অনুপাত, এখানেও কিন্তু ফুট আছে 5 ফুট এবং এখানে, তাহলে আমরা লিখব কি, বেঞ্চের সাথে বেঞ্চ অনুপাত স্কেল, এভাবে লিখতে পারি। বেঞ্চ অনুপাত স্কেলটা হয়ে যাচ্ছে তোমার 5:1, এইভাবে আমরা লিখব। অনুপাতের সিম্বলটা হচ্ছে এই মতো। এটা অনুপাত যদি সিম্বল হয় তাহলে অনুপাত তার সিম্বলটা হচ্ছে কিন্তু এই মতো, মানে বিসর্গ আমার যেমন দিই সেই মতো। সেইখানে আমরা লিখলাম কি 5:1। তো এখন ব্যাপার হচ্ছে এই যে অনুপাতটা অনেক সময় দুটো জিনিসের মধ্যে যদি অনুপাত হয়, যদি দুটো জিনিসের মধ্যে যদি অনুপাত হয় তাহলে এই অনুপাতটাকে আমরা ভগ্নাংশ আকারেও লিখতে পারি। ভগ্নাংশ আকারে কেমন কি, 5:1 অনুপাত আছে, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি 5/1। তার মানে কি, এটা একটা ভগ্নাংশ অনুপাত লিখতে পারি। আবার এটাকে এও ভাবতে পারি যে 5কে 1 দিয়ে ভাগ, 5কে কি 1 দিয়ে ভাগ বোঝা যায়, মানে বেঞ্চটা স্কেলের কত গুণ। তো এটা যে 5 5, তাহলে কি 5, তাহলে কত গুণ হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি 5 গুণ হচ্ছে। বেঞ্চটা হয়ে যাচ্ছে স্কেলের মধ্যে, স্কেলের থেকে 5 গুণ, মানে কি দুটো জিনিসের মধ্যে দৈর্ঘ্যের তুলনা করা হচ্ছে কত গুণ। বেঞ্চটা হচ্ছে স্কেলের কত গুণ যদি বোঝা যায় তাহলে সেটা তখন আমরা কি বলবো, 5 গুণ বলবো। তাহলে তুলনা যেহেতু বলা যাচ্ছে, তাহলে আমি যদি বলি যে বেঞ্চটা স্কেলের কত গুণ, তখন আমি বলবো কি 5 গুণ, এটা বোঝা যায়। আর এটাকে লেখা হয় কি 5:1 অনুপাতে। প্রথমে 5 লিখবো, বেঞ্চটা যেহেতু প্রথমে লিখেছি সেই জন্য বেঞ্চের দৈর্ঘ্যটা লিখব 5 আর এটা লিখব 1। তো এখানে তোমাদেরকে আরেকটা জিনিস দেখতে হবে, যে মানে এই যে বেঞ্চ লিখলাম, এই বেঞ্চ এবং ফুট স্কেল, এখানে কিন্তু অবশ্যই কিন্তু কোনো একক লিখিনি। কেন একক লিখলাম না, আমি যদি এটার মধ্যে ভগ্নাংশ আকারে যদি লিখি, প্রথমে যদি আমি বেঞ্চ লিখি, আর নিচে লিখে আমি যদি স্কেল, তাহলে কী হবে, উপরে তোমার বেঞ্চ আছে, উপরে যদি বেঞ্চ থাকে সেটা হচ্ছে 5 ফুট আর এটা হচ্ছে 1 ফুট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উপর নিচে কিন্তু ভগ্নাংশ, তাহলে ফুট কিন্তু কেটে যাবে, ফুট কেটে যাবে। তাহলে এখানে কি 5/1 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা বলতে পারি, এবং এই 5/1টাকে আমরা লিখছি কি 5:1। তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে ভগ্নাংশকে কিন্তু একক থাকছে না, যে এককগুলো আছে, দৈর্ঘ্যের একক আছে, এটা ফুট আছে, সেই ফুটটা কিন্তু আমরা এখানে লিখছি না, 5:1 লিখছি। তাহলে এখানে কিন্তু সমজাতীয়, আমি কখনোই কিন্তু বেঞ্চের সাথে বেঞ্চের ওজন কিংবা অন্য কোনো একটা জিনিসের ওজন কিন্তু তুলনা করবো না। মানে একটার একক আছে তোমার ধরো ফুট, একটার একক আছে ফুট, আর একটা একক আছে যদি কিলোগ্রাম, তাহলে কিলোগ্রামের সাথে তোমার কিন্তু ফুটের কিন্তু অনুপাত করা যাবে না। সেই জন্য বলেছে সমজাতীয় রাশির মধ্যে তুলনা, সমজাতীয়, এখানে এটাও যেন ফুট হওয়া যায় বা দৈর্ঘ্যের একক হওয়া যায়, তাহলে কিন্তু দুটোর মধ্যে
তুলনা করতে পারবো এবং অনুপাত নির্ণয় করতে পারবো। এটা শুধু দৈর্ঘ্যের ক্ষেত্রে নয়, আমি যদি একটা তোমাদের ক্লাসে একটা এক্সাম্পল দিচ্ছি যে তোমাদের ক্লাসে ছেলে কতজন আছে, মেয়ে কতজন আছে। যদি ছেলে থাকে, ধরো ছেলে যদি থাকে 30 জন আর মেয়ে যদি থাকে 20 জন, মেয়ে যদি থাকে 20 জন, এখানে কিন্তু এককটা কী হয়ে গেল, একটা হচ্ছে জন। আমি যখন ছেলে এবং মেয়ের অনুপাত লিখব, যখন ছেলে এবং মেয়ের অনুপাত লিখব তখন কি লিখব, ছেলে অনুপাত মেয়ে, ছেলে অনুপাত মেয়ে লিখব কি 30 অনুপাত 20, 30 অনুপাত 20। মানে এখানে আমি কিন্তু এককটা লিখব না। আরেকটা জিনিস অনুপাতের মধ্যে কিন্তু দেখা যায় যে একটা অনুপাতকে আমি যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। যখন এখানে আমরা কত বললাম, ছেলে এবং মেয়ের অনুপাত কত পেয়েছি, 30 অনুপাত 20। আমি দুটো অনুপাতকে, এই যে অনুপাতটা আছে, অনুপাতটাকে দুটোকে, এটাকে বলা হয় পূর্বপদ, এটাকে বলা হয় উত্তরপদ। প্রথমেরটা বলা হয় পূর্বপদ আর পরেরটাকে বলা হয় উত্তরপদ। তাহলে প্রথমেরটাকেও আমি যদি একই সংখ্যা দিয়ে ভাগ করি আর নিচেরটাকেও যদি একই সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু অনুপাতে মানে কোনো পরিবর্তন হয় না। তার মানে এটাকে আমি যদি 30কে 10 দিয়ে ভাগ করি এবং এখানে 20কে যদি 10 দিয়ে ভাগ করি আর মাঝে যদি অনুপাত চিহ্ন থাকে, তাহলে অনুপাতই থাকবে এবং অনুপাত সমান হবে। প্রথমে 30 অনুপাত 20 অনুপাতটা 30/10 অনুপাত 20/10 অনুপাতের সাথে সমান হবে। তাহলে 30কে 10 দিয়ে ভাগ করলে কত, 3, এবং 20কে 10 দিয়ে ভাগ করলে 2। তার মানে 30 অনুপাত 20 সমান হয়ে যাচ্ছে 3 অনুপাত 2। 30 অনুপাত 20 সাথে কিন্তু 3 অনুপাত 2 সমান হয়ে গেল। কেন হচ্ছে, যে এটা হচ্ছে তোমার একই সংখ্যা দিয়ে ভাগ করেছে এবং এটাকে বলা হচ্ছে লঘিষ্ঠ আকারে অনুপাতটাকে প্রকাশ, এটাকে হচ্ছে লঘিষ্ঠ আকারে অনুপাতকে প্রকাশ। তাহলে আমরা দেখতে পেলাম যে দুটো জিনিসের মধ্যে যখন তুলনা করছে তখন তাদেরকে বলা হচ্ছে আমার অনুপাত। এবং আরেকটা জিনিস যে, এবং এই অনুপাতগুলোকে আমি একই সংখ্যা দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু অনুপাতের কোনো পরিবর্তন হয় না। আমি প্রথমে আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যে প্রথমে যেটা দেখলাম যে 5 অনুপাত বেঞ্চের অনুপাত হয়ে যাচ্ছে, বেঞ্চ অনুপাত স্কেল কত হয়ে যাচ্ছে, 5:1। এক্ষেত্রে এই যে অনুপাতটা, এই অনুপাতটাকে যদি আমি একই সংখ্যা দিয়ে গুণ করতাম, একই সংখ্যা দিয়ে যদি উভয় পদকে, মানে পূর্বটাকেও আর উত্তরটাকে, প্রথম দুটোকেই যদি আমি একই সংখ্যা দিয়ে গুণ করতাম, তাহলেও কিন্তু অনুপাতের মানে পরিবর্তন হবে। তার মানে কি, 5কে যদি আমি 3 দিয়ে গুণ করি এবং 1কেও যদি 3 দিয়ে গুণ করি, 5কেও যদি 3 দিয়ে গুণ করি, 1কেও যদি 3 দিয়ে, তাদের মধ্যে যে অনুপাত হবে সেটা কিন্তু আগের অনুপাতটার সাথে সমান হবে। তার মানে আমি সমান লিখতে পারি যে 15 অনুপাত 3। অনেক সময় এটাকে ইজ-টু বলা হয়, ইজ-টু, এটাকে অনুপাত না বলে অনেক সময় ইজ-টু বলা হয়, ইজ-টু। ইজ-টু মানে হচ্ছে এটাকে অনেক সময় ইজ-টু বলেও বলা হয়, মানে কথাতে ইজ-টু ইউজ করব সেটা এখানে, বা অনেক সময় অনুপাত বলে 15 অনুপাত 3 এভাবে বলা হয়। তো ইংরেজিতে বলা হয় ইজ-টু আর বাংলাতে বলা হচ্ছে অনুপাত। অনুপাত মানেই হচ্ছে তোমার ইজ-টু। তাহলে আমরা বুঝলাম যে কিভাবে দুটো অনুপাতকে বা একটা অনুপাতকে একই সংখ্যা দিয়ে গুণ করলেও হয় এবং কোনো অনুপাতের মানে কোনো পরিবর্তন হয় না, এবং ভাগ করলেও কিন্তু অনুপাতের মানে পরিবর্তন হয় না। এখন দেখো, এখানে একটা জিনিস বলতাম যে তোমরা হয়তো দেখেছো যে, দেখো এখানে তোমরা আরেকটা এক্সাম্পল নিচ্ছি, যেখানে কি বলা হয়েছে, যেখানে বলা হয়েছে যে ধরো সিমেন্টের কোনো জায়গায় যে প্লাস্টার করবে, সে প্লাস্টারের জন্য আমাদের কি মেশাতে হয়, সিমেন্ট এবং বালি মেশাতে হয়। এটা ধরো সিমেন্ট, তাহলে এখানে দেখতে পাচ্ছি একটা সিমেন্ট আছে, একটা সিমেন্টের সাথে বালি কটা আছে, 5টা বালি আছে। 5টা বালি আছে মানে 5 কড়াই বালি আছে, মানে 1 কড়াই সিমেন্টের সাথে আমরা 5 কড়াই বালি মিশিয়ে আমরা একটা মশলা তৈরি করছি প্লাস্টার করার জন্য। তাহলে এখানে বুঝতে পারছি যে সিমেন্টের সাথে তোমার অনুপাত, কার অনুপাত, বালির অনুপাতটা কত হয়েছে, 1:5।
মানে 5 কড়ায় যদি আমি বালি নিই তাহলে আমি 1 কড়াই সিমেন্ট নেব। মোট তৈরি হবে কিন্তু 6 কড়াই। এটার মধ্যে মোট হচ্ছে কিন্তু 6 কড়াই, 6 কড়া তৈরি হচ্ছে কিন্তু মশলা, তার মধ্যে 1:5। আমি যদি বলা হতো যে আমরা এখানে যদি তাহলে 1 কড়াই সিমেন্ট, 1 কড়া সিমেন্ট 1 কড়া সিমেন্টে কত বালি নিচ্ছে? 5 কড়া বালি মেশানো হচ্ছে। তাহলে 1 কড়া সিমেন্টে আমি দেখতে পাচ্ছি 5 কড়ায় বালি মেশানো হচ্ছে। আমি যদি আর একটু মশলার পরিমাণটা যদি বাড়িয়ে দিই, মানে 2 কড়াই যদি আমি সিমেন্ট নিই, 2 কড়াই যদি সিমেন্ট, তাহলে ক কড়া বালি নেব? সে একই অনুপাতে, মানে এখানে আমি 5 গুণিত 2 মানে হচ্ছে 10 কড়াই আমাকে কিন্তু বালি নিতে হবে। আমি ওই অনুপাতে প্লাস্টার করার জন্য যে অনুপাত নিচ্ছি 5:1, সেই অনুপাতে যদি আমি 2 কড়াই সিমেন্ট নিই তাহলে আমাকে 10 কড়াই বালি নিতে হবে। আমি যদি এখানে 3 কড়াই সিমেন্ট নিই তাহলে কত? 5 গুণিত 3 মানে হচ্ছে 15 কড়াই বালি নিতে হবে। তাহলে আমি দেখতে পেলাম যে যখনই পরিমাণটা বাড়ানো হচ্ছে কিন্তু তাদের মধ্যে অনুপাত, দেখো প্রথম ক্ষেত্রে অনুপাতটা কত? 1 কড়াই সিমেন্ট যদি থাকে সেখানে সিমেন্ট ও বালির অনুপাতটা কত হচ্ছে? 1:5। দ্বিতীয় ক্ষেত্রে যদি 2 কড়াই নেওয়া হয় তাহলে বালি কত নেওয়া হচ্ছে? 2:10। এবং তৃতীয় ক্ষেত্রে যদি 3 কড়া নেওয়া হয় তাহলে হচ্ছে 3:15। তাহলে এই যে 3টা অনুপাত পাওয়া গেল, এই 3টা অনুপাত কি একই? কী করে পাওয়া গেছে? তুমি যদি ভালো করে দেখো, এটাকে প্রথম যে 1:5 ছিল সেটাকে প্রথমটাকে 2 দিয়ে গুণ করেছে, দ্বিতীয়টাকেও 2 দিয়ে গুণ করা হয়েছে। এবং তাহলে প্রথমেরটাকে 2 দিয়ে গুণ করে পাওয়া গেছে, তারপরেরটাকে 3:15টাকে 3 দিয়ে গুণ করা যায়। তার মানে এখানে কিন্তু এই 3টে অনুপাত কিন্তু সমান, 3টে অনুপাত সমান। আমরা বলতে পারি যে 1/5 সমান কিন্তু 2/10 সমান কিন্তু 3/15। তুমি যদি ভালো করে দেখো যে প্রথম যে অনুপাতটা ছিল, ভগ্নাংশ ছিল, সেটাকে কি প্রথমেরটাকে 2 দিয়ে গুণ করা হয়েছে, উপরেরটা থেকে এখানে এটার সাথে এটা এসছে কি 2 দিয়ে গুণ করে, তাহলে এটাকে কত দিয়ে গুণ করেছে? 2 দিয়ে গুণ করা হয়েছে। এটা থেকে তুমি যদি দেখো, এর কাছে যদি আমি দেখো যে 3 দিয়ে গুণ করা হয়েছে, এটাকে কত? 3 দিয়ে। তাহলে 5কেও আমি 1কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে 3 হবে, তাহলে 5কেও যদি আমি 3 দিয়ে গুণ করি তবে 15 হবে। তাহলে মানে একই সংখ্যা দিয়ে তুমি গুণ করে কিন্তু যে অনুপাতটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু প্রথম অনুপাতটার সাথে সমান হচ্ছে। সেটাই আমার বলার উদ্দেশ্য যে যদি কোনো অনুপাতকে একই সংখ্যা দিয়ে গুণ করা হয় তাহলে কিন্তু অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না। ধরো এখানে 1:5 আছে, এটাকে যদি প্রথমেরটাকে যদি 5 দিয়ে গুণ করলাম তাহলে 1 গুণিত 5 মানে 5, আর এর নিচেরটাকে 5 দিলে 5×5 25। তাহলে 5:25 অনুপাতটা 1:5 অনুপাতের সাথে সমান, মানে 1:5 দ্যাট ইজ ইকুয়াল টু কিন্তু 5:25 অনুপাত দুটোর সাথে সমান। মানে অনুপাতগুলো কী করে পাওয়া যাচ্ছে? একই সংখ্যা দিয়ে গুণ করে। একই রকমভাবে আমি যদি একটু বেশি থাকে, ধরো এখানে 30 থাকে, 30:25 থাকে, এখানে যদি আমি একই সংখ্যা দিয়ে ভাগ করে দিই, আমরা আগেও একটা এক্সাম্পল দেখলাম যে ছেলে মেয়ের সংখ্যা যদি একই সংখ্যা দিয়ে আমরা ভাগ করে দিই তাহলে কিন্তু অনুপাতটা একই থাকছে। যে 30:20 ছিলাম সেটা 10 দিয়ে ভাগ করে দিয়েছি 3:1। তাহলে আমরা দুটো জিনিস পেলাম যে একই সংখ্যা দিয়ে যদি ভাগ করা হয় এবং গুণ করা হয় তাহলে কিন্তু অনুপাতের মানে পরিবর্তন হয় না। যেমন এটাকে যদি আমি 30কে যদি 5 দিয়ে ভাগ করা হয় এবং এখানে 25কেও কিন্তু 5 দিয়ে ভাগ করা হয়, তাহলে এটাকে 5 দিয়ে ভাগ করলে কত? 6, আর এখানে 25কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে তোমার 5। তাহলে 6:5 মানে 30:25 সেটা কিন্তু 6:5 সাথে সমান। এটা কিন্তু ভাগ এবং গুণের ক্ষেত্রেই প্রযোজ্য। আমি কিন্তু এটা যোগের ক্ষেত্রে কিন্তু করতে পারবো না, যোগের ক্ষেত্রে কিন্তু সমান হবে না। তার মানে আমি কেউ যদি লিখে 3:5
আমি দুই দিকে যদি আমি যোগ করে দিই, 2 যোগ করে দিলাম, ধর 3 + 2 করে দিলাম, আর এখানে 5 + 2 করে দিলাম, তাহলে এখানেও 3-এর সাথে 2 যোগ করেছি, এখানেও 5-এর সাথে, সেটা কিন্তু এটা কিন্তু এটার সাথে অনুপাতটা কিন্তু সমান হবে না, নট সমান হবে না। তাহলে এই অনুপাতটা আর আগের অনুপাতটা কিন্তু সমান হবে, অনুপাতটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আগের এখানে যেমন উপরে একই সংখ্যা দিয়ে ভাগ করলে যেগুলো সমান হচ্ছিল, কিন্তু এখানে সমান হচ্ছিল, কিন্তু এখানে কিন্তু সমান হবে না। মানে উপরেরটা 3:5 সাথে এখানে যেটা পাওয়া যাবে সেটা কিন্তু, যেমন এটা হচ্ছে 5:7 হয়ে গেল, এই 5:7টা কিন্তু 3:5 অনুপাতের সাথে সমান হবে না। তাহলে যোগ করলে হবে না। আমি যদি বিয়োগও করি, মানে 3:5 আছে, আমি এখানে যদি 3 থেকে যদি 2 বিয়োগ করলাম, আর এখানে 5-এর থেকেও যদি 2 বিয়োগ করলাম, তাহলে কত হবে? তাহলে এটা 1 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে 3। সেটা কিন্তু উপরেরটার সাথে কিন্তু নট ইকুয়াল টু, মানে 3:5 কিন্তু 3:5 সেটা কিন্তু নট ইকুয়াল টু 1:3, সমান হবে না। 3 নট ইকুয়াল টু মানে সমান হবে না, 3:5 সাথে 1:3 কিন্তু সমান হবে, যদিও আমি একই সংখ্যা দিয়ে বিয়োগ করেছি। এটা কিন্তু যেহেতু আমরা ভাগ করেছিলাম, সেক্ষেত্রে কিন্তু সমান হয়েছিল, ভাগের ক্ষেত্রে কিন্তু সমান হয়েছিল, কিন্তু ভাগের ক্ষেত্রে সমান হয়েছিল, এখানে গুণের ক্ষেত্রে সমান হয়েছে, তাহলে কিন্তু এখানে যোগের ক্ষেত্রে এবং বিয়োগ ক্ষেত্রে কিন্তু সমান হবে না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখলাম যে যদি তোমরা আরেকটা এক্সাম্পল তুমি দেখো, যে তোমরা হয়তো জেরক্স করেছো, তোমরা জেরক্স করার সময় অনেক সময় বলো যে আমাকে মাইক্রো করে দাও কিংবা ম্যাক্রো করে দাও, মানে ছোট থেকে বড় করে দাও, বড় থেকে ছোট করে দাও। ধরো এই একটা জেরক্সের পেজ আছে, জেরক্সের পেজটা হচ্ছে, তুমি যদি মাপো দেখেন 10 সেন্টিমিটার, আর এটা হচ্ছে তোমার 6 সেন্টিমিটার, এটা কিন্তু সেন্টিমিটার, এটাও কিন্তু সেন্টিমিটার। এবার এটাকে তুমি বললে দোকানদারকে এটাকে আমাকে বড় করে দাও, বড় করে দিলে যদি কেমন করে বড় করে দেবে, তাহলে এটাকে তোমাকে এরকম করতে পারে, এটাকে তোমাকে এইভাবে বলতে পারে যে এটা দৈর্ঘ্য, এটা আমি 6 ধরছি, উপরেরটা 6 আমি প্রস্থটা 6 ধরছি, আর দৈর্ঘ্যটা আমি 10 ধরছি, আর প্রস্থটা হচ্ছে আমি 6 ধরছি। এটাকে তোমাকে বললে যে এটা আমাকে 12 করে দাও, আর তুলনামূলকভাবে এটা কত হয়ে যাবে, তাহলে 20 হয়ে যাবে। মানে কী করলাম, এটা দ্বিগুণ করে দিলাম। এটার যা সাইজ ছিল, এটার দৈর্ঘ্যটা তোমার কত ছিল দেখো, 6 ছিল, এটা কত হয়ে গেল, 12 হয়ে গেল, মানে 2 গুণ হয়ে গেল। সেই রকমভাবে এটাও কিন্তু দ্বিগুণ হয়ে গেল, এটা কিন্তু গুণিত। এটাকে অনেক সময় ম্যাক্রো করতে বলে, ছোট করতে বলে, ছোট যদি করে অর্ধেক করে দাও, এটা যা আছে তার অর্ধেক করে দাও, তাহলে এটা থেকে তুমি যদি এটা বের করতে হয়, তাহলে কি এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে এখানে 3 হয়ে যাবে, আর এটাকে তুমি যদি এখানে ভাগ করো, তাহলে কত হয়ে যাবে, 2 দিয়ে ভাগ করে দিলে কত হয়ে যাবে, এখানে 2 গুণ করছিলাম, এখানে 5 হয়ে যাবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দৈর্ঘ্য প্রস্থর অনুপাত কত আছে, এখানে প্রস্থ অনুপাত দৈর্ঘ্য, এখানে কত 3:5, এখানে দৈর্ঘ্য প্রস্থ অনুপাত কত 6:10, এখানে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ অনুপাত কত 12:20। এই তিনটে অনুপাতই কিন্তু একই, এটা কি সমান 3:5, যার অনুপাতে যা হবে এটার সাথে এই অনুপাতটি কিন্তু সমান হবে। কেন, এটাকেই তো বাড়ানো হয়েছে, এটাকে এই সাইজটা দৈর্ঘ্য প্রস্থের অনুপাতটা একই রেখে ছোট বড় করা হয়েছে। তাহলে মাইক্রো করি আর ম্যাক্রো করি, ছোট করি, জেরক্সের ক্ষেত্রে ছোট করি বড় করি, কিন্তু তাদের মধ্যে অনুপাতটা কিন্তু একই থাকছে। এখানেও 5:3:5 থাকছে, এখানেও 6:, তার মানে আমি বলতে পারি যে 3/5 দ্যাট ইজ ইকুয়াল টু 6/10 দ্যাট ইজ ইকুয়াল টু 12/20, মানে তাদের মধ্যে অনুপাতটা একই,
তাহলে আমরা বুঝতে পারছি যে অনেক সময় তোমার আর একটু বড় করতে বললো, তোমাদেরকে বড় করতে বললো, যে এমন বড় করতে বললো যে প্রস্থটা যদি তোমার ধরো 15 হয়, তাহলে দৈর্ঘ্যটা কত হবে? দৈর্ঘ্যটা, প্রস্থটা যদি 15 হয় তাহলে দৈর্ঘ্যটা কত, মানে 3, ধরো এটা 3/5 আছে অনুপাতটা, আর প্রস্থটা বলেছি সে 15, তাহলে দৈর্ঘ্যটা কত হবে? তাহলে আমাকে দেখতে হবে যে 15 যেটা হলো, যেহেতু তাদের অনুপাতটা একই থাকছে, তিনের সাথে কত গুণ করে 15 হয়েছে? 3-এর সাথে আমি 5 গুণ করে আমি 15 পেয়েছি। তাহলে আমি দেখব যে 5কেও কিন্তু কত দিয়ে গুণ করতে হবে? 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5টা আমি কী করে পেলাম? 5টা আমি পেয়েছি, কিন্তু যে সংখ্যাটা দিয়ে গুণ করছি সেটা 5টা কী করে 5 পাওয়া যাচ্ছে? আমরা যে 15কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, এই 15 যেটা 3 থেকে 15 এসে, এই 15কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? 5। তাই সেই 5 দিয়ে কিন্তু আমরা এখানে গুণ করছি। তাহলে 5কেও 5 দিয়ে গুণ করবো, তাহলে কত হয়ে যাবে? 25। তাহলে অনেক সময় যখন অনুপাত বলে দেবে, যখন যে কোনো একটা পরিমাণ বলে দেবে, তাহলে অপর পরিমাণটা আমরা বের করতে পারবো এইরকমভাবে। তাহলে বোঝা গেছে আমরা কিভাবে অনুপাতগুলো করব। এরপরে দেখো, অনুপাতে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অনুপাতের মধ্যে কিন্তু আমরা আগে বলেছি এককগুলোকে একই করতে হবে। এককগুলোকে একই করতে হবে না, আমি একটা স্কেলের দৈর্ঘ্য নিলাম, ধরো 5 ফুট, আর একটা 5 ফুট নয়, এটা বেঞ্চের একটা দৈর্ঘ্য নিলাম 5 ফুট, আর সেটা স্কেল নিলাম আমি 1 ফুট। একটা স্কেল নিলাম 1 ফুট আর একটা, এবং এখানে যদি 1 ফুট বাদ দিয়ে আমি যদি 10 সেন্টিমিটার নিতাম, 10 সেন্টিমিটার নিতাম, তাহলে কিন্তু আমরা কিন্তু এই বেঞ্চের সাথে আমি যখন স্কেল অনুপাত করব, বেঞ্চের সাথে যখন স্কেলের আমি অনুপাত করব, তখন কিন্তু আমি 5:1 লিখব, 5:1 লিখব। এবং এটা যদি 12, এখানে 10 সেন্টিমিটার যদি থাকে, যদি আমি স্কেলটা যে 10 সেন্টিমিটার লিখি, তাহলে 5 ফুটের সাথে কিন্তু আমি 10 সেন্টিমিটার অনুপাতটা আমি নেব না। কেন নেব না? এখানে ফুট আছে, এখানে সেন্টিমিটার আছে। তাহলে একই যদি হয়, এককটা যদি একই হয়, তবেই কিন্তু তাদের মধ্যে অনুপাত করা যাবে। এটা কিন্তু অনুপাত করা যাবে না। তাহলে একই এককে নিতে হবে। তাহলে আরেকটা উপায় আছে, তুমি দুটোর এককটাকে একই সমানে নিয়ে আসতে পারো। এটা আমার ফুট আছে, এখানে সেন্টিমিটার আছে, তাহলে ফুটটাকে তুমি সেন্টিমিটারে কনভার্ট করে নিয়ে তাদের মধ্যে অনুপাত নিতে পারো। এভাবে করা যেতে পারে, কিন্তু ফুটের সাথে কিন্তু সেন্টিমিটারের অনুপাত করা যাবে না, এটা কিন্তু করা যাবে না। এটা বেঞ্চ স্কেলের অনুপাতটা কী হবে? 5:1ই হবে। ঠিক আছে, 5:10 কিন্তু হবে না, যেহেতু 10টা হচ্ছে তোমার সেন্টিমিটারে চলে এসছে। তাহলে বোঝা গেছে যে আমরা কিভাবে অনুপাতটা সবসময় একই এককে নিয়ে আসতে হবে। আরেকটা জিনিস আছে, যে যেমন কোনো একটা বস্তুর ওজন আছে, ধরো 5 কেজি, আর তার দৈর্ঘ্য তোমার দেওয়া আছে 10 সেন্টিমিটার। তাহলে 5 কেজি দেওয়া আছে, 10 সেন্টিমিটার আছে, দুটো কিন্তু একক আলাদা, কিন্তু এই দুটোর মধ্যে কিন্তু আমরা অনুপাত করতে পারবো না। 5:10 কিন্তু করা যাবে না। কেন করা যাবে না? এটা তোমার কেজিতে আছে, এটা সেন্টিমিটারতে আছে, আলাদা আলাদা এককে আছে, সেই জন্য কিন্তু তাদের মধ্যে অনুপাত করা যাবে না। এরপর আমরা অঙ্কগুলো আমাদের কোষে দেখি 2.1-এ যে সমস্ত অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর দিকে যাব। এখানে দেখো, কোষে দেখি 2.1-এ যে সমস্ত অঙ্কগুলো আছে, তার মধ্যে প্রথমের অঙ্কটা দেখো কি আছে, যে 1 কিগ্রা চালের দাম 40 টাকা, 1 কিগ্রা ডালের দাম 100 টাকা, চাল ও ডালের দামের অনুপাত কত হবে হিসাব করি।
তাহলে এটা যদি করতে হয় তাহলে দেখো এখানে আমাদেরকে কি বলছে, 1 কিলো চালের দাম হচ্ছে তোমার 40 টাকা, 1 কিলো ডালের দাম হচ্ছে 100 টাকা। এখানে চাল ও ডালের দামের অনুপাত বলছে, তাহলে 1 কিলো চালের দাম হচ্ছে 40 টাকা আর 1 কিলো ডালের দাম হচ্ছে 100 টাকা। তাহলে চাল এবং ডালের দামের অনুপাত আমরা এখানে জাস্ট লিখব যে চাল ও ডাল এর দামের অনুপাত, দামের অনুপাতটা কি লিখব, 40 অনুপাত কিন্তু 100। আমরা প্রথমে চালের দামটা লিখব, তারপর আমরা ডালের দামটা লিখব। এবং এখানে কিন্তু 40 অনুপাত 100 এটা লিখলে এটাকে কিন্তু একটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। আমরা বলেছি যে কোনো অনুপাতকে একই সংখ্যা দিয়ে ভাগ করলে এবং গুণ করলে কিন্তু অনুপাতে কোনো মানের পরিবর্তন হয় না। এটাকে তো আমাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। তো লঘিষ্ঠ আকারে যদি প্রকাশ করতে হয় তাহলে কী আছে, এটাকে আমি 40কে আমি যদি 10 দিয়ে ভাগ করি তাহলে কত, এবং সেটা তাহলে কী হবে, 100কেও কিন্তু 10 দিয়ে যদি ভাগ করি তার সাথে সমান, দ্যাট ইজ ইকুয়াল টু কত, 4 অনুপাত 10। এটাকে যদি আবার 2 দিয়ে ভাগ করি, এটাকে 2 দিয়ে ভাগ করলে এখানে 2 হয়ে যাবে অনুপাত, এখানে এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 5। তাহলে অনুপাতটা চাল এবং ডালের দামের অনুপাতটা কি পাওয়া যাচ্ছে, 2:5। তাহলে বোঝা গেছে কীভাবে চাল এবং ডালের অনুপাতটা পাওয়া গেল। এরপরে একই রকমভাবে পরের অঙ্কতে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ যে একটা ত্রিভুজ আছে, ABC একটা ত্রিভুজ আছে, যার এ কোণটা দেখো 60 ডিগ্রি, বি কোণটা 50 ডিগ্রি এবং সি কোণটা হচ্ছে 70 ডিগ্রি। তাহলে এ কোণটা কোনটা, এটা হচ্ছে এ কোণ, এটা হচ্ছে বি কোণ আর এটা হচ্ছে সি কোণ। মানে যে কোণটা বলবে সেটা কিন্তু মাঝখানে থাকবে, সেটা যেমন বিটেকের মাঝখানে আছে, এ আর সি এর মাঝখানে আছে, মানে এটা বি কোণ আর সি হচ্ছে এটা। তাহলে এটাকে আমাকে যদি বলতে হয় যে এ কোণটার মান কত, এ কোণটার মানটা হচ্ছে, অনুপাতটা যদি লিখতে হয় 60 লিখব। এখানে কিন্তু এককটা দেবো না, ডিগ্রিটা হচ্ছে একক, তাহলে ডিগ্রিটা আমরা দেব না। অনুপাত কি লিখব, অনুপাত লিখব 50, বি কোণটা হচ্ছে 50, অনুপাত কোণটা লিখব, সি কোণটা হচ্ছে 70। তাহলে 60 অনুপাত 50 অনুপাত 70। এবং এটা তিনটাকেই যদি একই সংখ্যা দিয়ে ভাগ করে দিই, এটাকেও 10 দিয়ে ভাগ করলাম, এটাকেও 10 দিয়ে ভাগ করলাম এবং এটাকেও 10 দিয়ে ভাগ করলাম, একই সংখ্যা দিয়ে ভাগ করেছি, তাহলে এটা কত হবে 6, তারপরে অনুপাত 5, তারপরে অনুপাত 7। তাহলে 6 অনুপাত 5 অনুপাত 7। তাহলে এই তিনটে কোনো অনুপাত কত পাওয়া গেল, 6 অনুপাত 5 অনুপাত 7। তাহলে বোঝা গেছে কীভাবে অনুপাতগুলো বের করছি। আচ্ছা, এরপরের অঙ্কটাতে আমরা যাব। এখানে দেখো 3 দাগের অঙ্কটা বলেছে, একটি পেন্সিলের দাম 3 টাকা, একটি লজেন্সের দাম 50 পয়সা। একটি পেন্সিল একটি লজেন্সের দামের অনুপাত কত। তোমরা যদি দেখো এখানে 3 টাকা আছে, টাকাতে আছে, এককটা হচ্ছে টাকা এবং লজেন্সের দামটা হচ্ছে, সেটা হচ্ছে পয়সা। তাহলে দুটোর এককটা কিন্তু একই জাতীয় একক কিন্তু একই টাইপের নয়, এটা একটু বড় একক, এটা হচ্ছে ছোট একক। তাহলে এটাকে আমাকে সমান এককে পরিণত করতে হবে। তাহলে পেন্সিলের দাম কত, প্রথমে পেন্সিলের দাম হচ্ছে 3 টাকা। হয় তোমাকে 3 টাকাটাকে পয়সাতে পরিণত করতে হবে, কিংবা এখানে পয়সাটাকে টাকাতে পরিণত, তো পয়সাটাকে টাকা করার থেকে আমার টাকাটাকে পয়সাতে পরিণত করা ভালো। 3 টাকা মানে হচ্ছে কত, 3 টাকা মানে হচ্ছে 300 পয়সা, 3 টাকা মানে হচ্ছে 300 পয়সা। আর এখানে লজেন্স আছে, লজেন্সের দাম কত, 50 পয়সা। তাহলে 50 পয়সা, দ্যাট ইজ ইকুয়াল টু 50 পয়সায় থাকছে, তাহলে এটা 50। তাহলে আমরা পেন্সিল ও লজেন্সের দামের অনুপাত, তাহলে আমরা এখানে পেন্সিল ও লজেন্সের দামের অনুপাত, তাহলে এখানে পেন্সিল ও লজেন্সের দামের অনুপাত কি লিখব,
300 অনুপাত কিন্তু 50। আমরা কখনো কিন্তু এই 3:50 লিখব না, কেন? এখানে টাকা ছিল, তাহলে দুটোকে আমরা একই এককে নিয়ে এসেছি, দুটোই পয়সা নিয়ে এসেছি, এটাও পয়সা এটাও পয়সা, তারপর তাদের মধ্যে অনুপাত তৈরি করেছি। তাহলে আমি বলেছি একই সংখ্যা দিয়ে যদি ভাগ করো, এটাকে প্রথমে 10 দিয়ে যদি ভাগ করে দাও, তাহলে এটাকে 300কে তুমি যদি 10 দিয়ে ভাগ করো আর 50কেও 10 দিয়ে ভাগ করো, তাহলে কত হচ্ছে? তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার 30:5। এটাকে তুমি যদি আবার 5 দিয়ে ভাগ করো, তাহলে 30কে 5 দিয়ে ভাগ করলে কত? 6, আর 5কে 5 দিয়ে ভাগ করলে 1, তাহলে 6:1। তাহলে পেন্সিল ও লজেন্সের দামের অনুপাতটা হচ্ছে 6:1। তাহলে আশা করি বোঝা গেছে।